ভিতরে আপনার একের পরিপূরক দুইয়ের পরিপূরকের মাধ্যমে একটা সংখ্যাকে ঋণাত্মক বানাইতে হয়। প্রকৃত মান গঠন, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এই তিনটা পদ্ধতির মাধ্যমে একটা সংখ্যাকে ঋণাত্মক বানানো যায়। আগে আমরা জাস্ট খালি একটা দাগ দিয়ে ঋণাত্মক বানাইছি, কিন্তু এইখানে দাগ দিয়ে ঋণাত্মক বানানো যাবে না। আমাদের ঋণাত্মক বানানোর জন্য আমাদের কি করতে হবে? একটু কাজ করতে হবে, কাজ করে সংখ্যাকে ঋণাত্মক বানাতে হবে। যদি আমি আবার একটু ভালো করে বোঝাই, ধরেন এইখানে আমরা আপনাকে বলা হলো যে 17 ও 15 পার্থক্য নির্ণয় করো। এখন আপনি যদি ছোটবেলায় আমাদেরকে 17 তো বড় বুঝতেই পারলাম, এই 15কে ঋণাত্মক বানানোর জন্য এই জায়গায় 15 গুণ 15 গুণ 15 গুণ 15 এরকম ভাবে আন্তাজি এরকম ভাবে চিহ্নগুলো লেখা নিচে 15 লিখতে কইলো, কি কথার কথা বললাম। এই কাজটা করলে সংখ্যাটা কি হবে? ঋণাত্মক হবে, মানে সামনে একটা চিহ্ন আসবে। বুঝতে পারছেন? এই কাজটুকু করার পরে সামনে একটা ঋণাত্মক চিহ্ন আসবে। তারপরে এই চিহ্নটাকে এখানে নিয়ে গেলাম এবং বিয়োগ করে দিয়ে 2 পাইলাম, তাই না? হ্যাঁ, এই চিহ্নটা আনার জন্য আমাদের একটু কষ্ট করতে হয়েছে না? হ্যাঁ, এরকমই আমাদের এই চ্যাপ্টারের একের পরিপূরক, দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা একটা সংখ্যাকে ঋণাত্মক বানাবো। বুঝতে পারছেন? বাইনারি একটা সংখ্যাকে ঋণাত্মক বানানোর জন্য একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক করতে হবে। মূলত প্রকৃত মান গঠন, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এই প্রসেসিংটাই হলো একটা সংখ্যাকে ঋণাত্মক বানানো। কি করা? ঋণাত্মক বানানো। নর্মালি একটা সংখ্যা আছে, আপনাকে বলা হইলো যে ঋণাত্মক করো, ধরেন 17-র 2-এর পরিপূরক করো, এই কথাটা বলছে। এই কথাটার মানে হইলো 17কে ঋণাত্মক বানাও, 17-র সামনে মাইনাস চিহ্ন দাও। দশমিক সংখ্যার ক্ষেত্রে সামনে একটা দাগ দিয়ে আমরা সেটাকে কি বানায় ফেলতে পারি? ঋণাত্মক বানায় ফেলতে পারি। কিন্তু 2-এর পরিপূরকের ক্ষেত্রে ওইটাকে আমাদের প্রসেসিং এর মাধ্যমে, অঙ্ক করার মাধ্যমে সেটাকে ঋণাত্মক বানাইতে হয়, তাই না? বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে কি বুঝলাম? 2-এর পরিপূরক মানে হইলো একটা সংখ্যাকে কি বানানো? জাস্ট খালি ঋণাত্মক বানানো। 17-র সামনে মাইনাস চিহ্ন দিলে যেমন 17 সংখ্যাটা ঋণাত্মক হবে, 2-এর পরিপূরক করা মানে হইলো ওই সংখ্যাকে ঋণাত্মক বানানো। মানে 17-র 2-এর পরিপূরক করো মানে হলো 17কে ঋণাত্মক বানাও। বুঝতে পারছেন? তো চলেন আমরা এখন অঙ্কের ভিতরে যাই। আপনারা খাতা নেন, খুলেন, খাতার ভিতরে লেখেন। এটা আমি প্রত্যেক হ্যাঁ সবাইকে লেখা, এটা লেখেন চিহ্নযুক্ত সংখ্যা বা কম্পিউটার সিস্টেমের উপস্থাপন। লেখেন চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপন। উপরে লেখেন চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপন। চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের 3টি পদ্ধতি। 1 নাম্বার হইল প্রকৃত মান গঠন, 2 নাম্বার একের পরিপূরক, আর 3 নাম্বার হইল 2-এর পরিপূরক। এই 3টা জিনিসকে বোঝার জন্য আমাদের রেজিস্টার সম্পর্কে একটু ধারণা লাগবে। তো আমরা এখন পড়ব রেজিস্টার। দেখেন রেজিস্টার, উপরোক্ত 3টি পদ্ধতি চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য রেজিস্টার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। রেজিস্টার কি জিনিস আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলি। রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়ে গঠিত সার্কিট বা স্থায়ী মেমরি হিসেবে কাজ করে। রেজিস্টার হলো এক ধরনের একগুচ্ছ ফ্লিপ ফ্লপ, মানে একটা পাত্র ধরতে পারেন, আপনি পাত্রের কথা বলতে পারেন। একটা পাত্রের আয়তন বলা হয়েছে, এটার ভিতরে 1 কেজি সমপরিমাণ পানি ধারণ ক্ষমতা 1 কেজি সমপরিমাণ পানি এর ভিতরে রাখা যায়। আরেকটা পাত্র ধরা হলো 2 কেজি সমপরিমাণ পানি রাখা যায়, আরেকটা পাত্র রাখা হলো 3 কেজি সমপরিমাণ পানি রাখা যায়। এরকমই রেজিস্টার হলো কম্পিউটারে আপনার ডাটা আছে না, সেই ডাটাগুলোকে গ্রহণ করার জন্য একটা মেমরি কার্ড নির্ধারণ করা হয়, সেটাকে বলা হইতাছে রেজিস্টার। দেখেন প্রতিটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। n বিটের একটি রেজিস্টার n সংখ্যক বিটের বাইনারি তথ্য ধারণ করতে পারে, অর্থাৎ 8 বিটের রেজিস্টার, 16 বিটের রেজিস্টার, 32 বিটের রেজিস্টার ইত্যাদি। রেজিস্টার হলো এক ধরনের, আপনাদের রেজিস্টার নিয়ে অনেক সময় প্রশ্ন আসে, রেজিস্টার কি জিনিস? তখন আপনাকে বলতে হবে রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ গেটের সমন্বয়ে গঠিত সার্কিট বা অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে। এটা একটা অস্থায়ী মেমরি। তারপরে প্রতিটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ থাকে। এখানে যে ফ্লিপ ফ্লপ কথাটা বলা হয়েছে না, ফ্লিপ ফ্লপ হলো একটা বিট জায়গা, বুঝতে পারছেন? এটার ভিতরে একটা সংখ্যা ঢুকতে পারে। আর এরকমই আপনার ফ্লিপ ফ্লপ যে এটার ভিতরে একটা সংখ্যা ঢুকতে পারে, অনেক অসংখ্য ফ্লিপ ফ্লপ থাকে, সেটার ভিতরে বিভিন্ন সংখ্যা ঢুকে ডাটা ঢুকে, বুঝতে পারছেন? এটা একটা মেমরি কার্ড হিসেবে কাজ করে। তার রেজিস্টার কি একটা মেমরি কার্ড হিসেবে কাজ করে। এর প্রতিটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। n বিটের একটি রেজিস্টার n বিটের বাইনারি সংখ্যক তথ্য ধারণ করতে পারে। n বিটের একটা রেজিস্টার n বিটের n সংখ্যক একটা বাইনারি তথ্য ধারণ করতে পারে। তাহলে আসেন তারপর কি রেজিস্টার কয় ধরনের আছে? 8 বিটের রেজিস্টার, 16 বিটের রেজিস্টার, 32 বিটের রেজিস্টার। রেজিস্টার দেখেন একটু যদি আমি আপনাদেরকে এটা ডেফিনিশন দেই তাহলে বুঝতে পারবেন। 8 বিটের রেজিস্টারের ক্ষেত্রে সর্বডানের 7 বিটকে ডেটা বিট এবং সর্ববামের বিটকে চিহ্ন বিট বলা হয়। এভাবে 16 বিটের রেজিস্টারের ক্ষেত্রে সর্বডানের 15টি বিটকে ডেটা বিট এবং সর্ববামের বিটকে চিহ্ন বিট বলা হয়। আমি আপনাদেরকে ডাইরেক্ট একটু করে দেখাই প্র্যাকটিক্যালি। দেখেন একটা সংখ্যা 5, এই যে 5, 5 এর বাইনারি মান কত? আচ্ছা এটা বাদ। 8 বিট রেজিস্টার কি জিনিস একটু বোঝাই দিই। দেখেন 8 বিট
রেজিস্টার উপস্থাপনা। ধরেন 5 এর বাইনারি মান কত জানি আমরা? এটা হলো 5 এর বাইনারি মান 101। এটা কি? 5 এর বাইনারি মান। এখন এই 5 এর বাইনারি মানকে যদি বলা হয় 8 বিট রেজিস্টার উপস্থাপন করো, তখন এই বাইনারি মানটার 8টা হওয়ার জন্য এখানে কয়টা বিট ব্যবহার করা হয়েছে? 1 2 3টা বিট ব্যবহার করা হয়েছে না? এটাকে 8টা হওয়ার জন্য যে কয়টা শূন্য বসাইতে হবে, সেই কয়টা শূন্য আমাদের সামনে বসাইতে হবে। বুঝতে পারছেন? তাহলে 8টা বানানোর জন্য কয়টা শূন্য বসাইতে হবে এটার সামনে? তাহলে 5টা শূন্য। তাহলে 1 2 3 4 5 101। তাহলে এই যে 8 বিট রেজিস্টারের উপস্থাপনা, 5 কে যদি 8 বিট রেজিস্টারে উপস্থাপন করি, তাহলে 5 এর বাইনারি সংখ্যার সামনে 8টা হওয়ার জন্য যে কয়টা ঘর ফাঁকা থাকবে সেই কয়টা ঘরে কি বসাইতে হবে? শূন্য বসাতে হবে। তার যদি 16 বিটে রেজিস্টার করতে বলা হয়, যদি 5 এর বাইনারি মানকে 16 বিট উপস্থাপন করতে বলা হয়, তাহলে কি করতে হবে বলেন তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তারপর কি 101। তাহলে এই 5 এর বাইনারি মান কি হয়ে যাবে? 16 বিট রেজিস্টার হয়ে যাবে। সেম ভাবে যদি 32 বিট উপস্থাপন করতে বলা হয়, তাহলে এই একই ভাবে এই 5 এর বাইনারি মানকে 32 বিটে উপস্থাপন করার জন্য যে কয়টা শূন্য বসাইতে হবে 32টা হওয়া অবধি, সেই কয়টা শূন্য বসালে কি হয়ে যাবে? সেটা 16 বিট 32 বিট রেজিস্টার উপস্থাপন করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে তাহলে রেজিস্টার কি জিনিস? রেজিস্টার হলো একটা মেমোরি কার্ড। আপনি সেই মেমোরি কার্ডের ভিতরে আপনি পাত্র নিছেন। আপনি এখন মনে করেন যে আপনি একটা পাত্র নিছেন, এই পাত্রের ভিতরে আপনি পানি নিবেন। এখন পানি নিবেন যে আপনার ইচ্ছা, সর্বোচ্চ নিতে পারবেন 1 কেজি, তার কমও নিতে পারবেন, কিন্তু বেশি নিতে পারবেন, বেশি নিতে পারবেন না। তো আপনি 8 বিটের রেজিস্টারের এই পাত্রটা নিছেন, 5 এর বাইনারি মান রাখছেন এই যে 3 ঘরে, আর বাকি ঘরগুলো ফাঁকা, আপনার প্রয়োজন হয় না দেখে আপনি ফাঁকা রাখছেন। বুঝতে পারছেন? সবচেয়ে ছোট যে রেজিস্টার সেটা হলো 8 বিটের রেজিস্টার। 8 বিট সমান সমান 1 বাইট। এটা আপনাদের কিন্তু এমসিকিউতে আসে যে 8 বিট সমান সমান কত? 8 বিট সমান সমান 1 বাইট। এটা মনে রাখবেন। আর 16 বিট সমান সমান 2 বাইট, 32 বিট সমান সমান 4 বাইট। হ্যাঁ, প্রকৃত মান গঠন উপরে খাতার পেজের উপরে লেখেন প্রকৃত মান গঠন। এটা করছিলেন না আপনি? তাহলে লেখার দরকার নেই। যারা করছেন, যারা করেন নাই তারা লেখেন। হ্যাঁ হ্যাঁ, প্রকৃত মান গঠন এটা লেখেন। দেখেন, কোন সংখ্যার 8 বিট রেজিস্টারে, কোন সংখ্যার 8 বিট রেজিস্টারে বাইনারি মানের, কোন একটা সংখ্যার 8 বিট রেজিস্টারে বাইনারি মান হইতে হবে। বুঝতেছেন? কোন একটা সংখ্যার 8 বিট রেজিস্টারে বাইনারি মানের ডান দিক থেকে অষ্টম বিটে 1 বসালে প্রকৃত মান গঠন পদ্ধতিতে ঋণাত্মক মান পাওয়া যায়। কোন একটা সংখ্যার, ধরেন সংখ্যাটা হইলো 5, এখানে দিচ্ছি 10, এখানে 5 লেখা রাখছি, এটা ভুল হয়েছে। এখানে কত লিখছি? 10 এর বাইনারি মান। 10 এর বাইনারি মান কত? এটা 1010। এটা তো কোনো সমস্যা নাই, জানেনই। তো কোন একটা সংখ্যা নিলাম, 10 এর বাইনারি মান নিলাম। এবার এই লাইনে দেখেন 8 বিট রেজিস্টারে, তাহলে 10 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান বের করলাম। বুঝতেছেন? 10 এর বাইনারি মান নিলাম, 10 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান এটা। তাই বুঝছেন? সামনে দেখেন কয়টা শূন্য দিছি? 1 2 3 4টা শূন্য দিয়ে 10 এর বাইনারি মানটা এখানে লিখে দিছি। তাহলে এটা কি হয়ে গেছে? 10 এর 8 বিট রেজিস্টারে মান হয়ে গেছে না? হ্যাঁ। এখন এইটার সর্বডানের কি বাইনারি মানের ডান দিক থেকে অষ্টম বিটে, ডান দিক থেকে অষ্টম বিটে 1 বসালে কি হবে? সংখ্যাটা কি হবে? ঋণাত্মক হবে। ডান দিক কোনটা? এইটা না? ডান দিক থেকে 1 2 3 4 5 6 7 8, এই অষ্টম নাম্বার বিটে কি বসাবো? 1 বসাবো। এই যে এইটারই অষ্টম বিটে কি বসাবো? 1 বসাবো। 1 বসাইছি আমরা অলরেডি। তাহলে 1 বসালে সংখ্যাটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে 10 এর বাইনারি মান ছিল, 10 এর বাইনারি মান ছিল এইটা 1 2 3 4 1010। এটা হলো 10 এর বাইনারি মান 8 বিট রেজিস্টারে। যদি আমরা এই অষ্টম নাম্বার বিটে 1 বসাই দেই, তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। আমাদের কোনো চিহ্ন ব্যবহার করতে হবে না। আর দশমিকে যেমন আমরা দশমিক সংখ্যার ভিতরে যেমন আমরা এখানে চিহ্ন দিতাম, দশমিক সংখ্যার ভিতরে আমরা সামনে একটা চিহ্ন দিতাম না? হ্যাঁ, চিহ্ন দিয়ে ঋণাত্মক বানাইতাম। তো প্রকৃত মান গঠনের প্রক্রিয়ায় আমাদের এই দশমিক সংখ্যা, এই বাইনারি সংখ্যার সামনে কোনো চিহ্ন দিতে হবে না। যদি অষ্টম নাম্বার বিটে 1 হয়, তাহলে কি হয়ে যাবে? সংখ্যাটা ঋণাত্মক হয়ে যাবে। বুঝতে পারছেন? 2 এর একের পরিপূরক।
একের পরিপূরক হলো কোন সংখ্যার 8 বিটের সাথে বাইনারি মানের প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে দিলে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলা হয়। শূন্যের স্থানে 1 এবং একের স্থানে 0 বসালে একের পরিপূরক গঠন পদ্ধতিতে ঋণাত্মক মান পাওয়া যায়। আমি একটু বুঝিয়ে দিতেছি, দেখেন। ধরেন 10-এর বাইনারি মান এইটা, 10-এর বাইনারি মান কত? 1010। তাহলে 10-এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান কি হবে? সামনে ওই কয়টা শূন্য বসবে, যে কয়টা ঘর ফাঁকা আছে। এবার আমরা যদি 8 বিট 10-এর 8 বিট রেজিস্টারে একের পরিপূরক করি তাহলে কি হবে? জাস্ট খালি এই সংখ্যাগুলোকে উল্টায় দিব আমরা। বলছি কি, কোন সংখ্যার 8 বিট রেজিস্টারে বাইনারি মানের প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে দিলে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলা হয়। অর্থাৎ শূন্যের স্থানে 1 এবং একের স্থানে 0 বসালে একের পরিপূরক গঠন পদ্ধতিতে একটা সংখ্যাকে কি পাওয়া যায়? ঋণাত্মক মান পাওয়া যায়। তাহলে আমরা 10-এর কি পাইলাম? বাইনারি মান পাইলাম। 8 বিট রেজিস্টারে বাইনারি মান পাইলাম। এবার 10-এর একের পরিপূরক কিভাবে করব? জাস্ট খালি শূন্যের স্থানে 1 বসাবো। তাহলে এই যে শূন্যের স্থানে 1 1 1 1, একের স্থানে 0, শূন্যের স্থানে 1, একের স্থানে 0, শূন্যের স্থানে 1। তাহলে কি হয়ে গেছে? এটা কি হয়ে গেছে? সংখ্যাটা ঋণাত্মক হয়ে গেছে এবং একের পরিপূরক পদ্ধতি ক্লোজ হয়ে গেছে। বুঝতে পারছেন তো? তাহলে এই বিটটার নাম হলো সর্বডানের বিটকে চিহ্ন বিট বলা হয়। বিটটার নাম কি? চিহ্ন বিট। আর এইটাকে কি বলা হয়? এই সবগুলোকে ডেটা বিট। বুঝতে পারছেন এটা? হ্যাঁ, আচ্ছা। 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক দেখেন, কোন বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে বাইনারি 1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 2-এর পরিপূরক বলা হয় এবং 2-এর পরিপূরক গঠন পদ্ধতিতে ঋণাত্মক মান পাওয়া যায়। এটা বুঝাই দিতেছি। 10-এর বাইনারি মান এটা। 10-এর বাইনারি মান কত? 101। সব জায়গাতেই 10-এর বাইনারি মানটা একই থাকবে। তারপরে 10-এর 8 বিট রেজিস্টারের মান। 10-এর 8 বিট রেজিস্টারের মান কোনটা? এটা। 10-এর 8 বিট রেজিস্টারের মান হলো ওই সংখ্যার সামনে যে কয়টা শূন্য বসাইতে হবে। বুঝতেছেন তো, তাই না? তাহলে আমরা 10-এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান পাইলাম। এবার এখানে প্রশ্ন হলো কোন বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে বাইনারি 1 যোগ করলে কোন সংখ্যার কোন বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে, এইটা হলো কোন একটা বাইনারি সংখ্যা, 8 বিট রেজিস্টারে কোন একটা বাইনারি সংখ্যা না এটা, এইটার একের পরিপূরকের সাথে আমরা যদি বাইনারি 1 যোগ করি তাহলে কি পাবো? 2-এর পরিপূরক পাবো। তার মানে আমাদের 10-এর বাইনারি মান এইটাকে আগে একের পরিপূরক করতে হবে। তার মানে একের পরিপূরক করলাম, শূন্যের স্থানে 1 বসাইলাম, সবগুলোকে একের পরিপূরক করলাম। হ্যাঁ, বুঝছেন? এবার এই একের পরিপূরকের সাথে কি করছি? বাইনারি 1 যোগ করতে হবে। বাইনারিতে 1 যোগ করলাম। বাইনারিতে 1 যোগ করলে কি হবে? দেখেন এখানে কি হয়েছে বলেন তো? 1 1 যোগ করছি, কি হয়েছে? 10। 10-এ 0, হাতে আছে কত? 1। হাতের 1 এখানে বসবে। 0 আর হাতের 1 কত হইল? 1। এই যে এখানে বসে গেছে এবং এই পাশে যা আছে তা হুবহু বসে গেছে। বুঝতে পারছেন? তাহলে এটা কি হয়ে গেছে? 2-এর পরিপূরক। বুঝেন নাই? প্রথমে 10-এর বাইনারি মান বের করছি, তারপরে কি করছি? 8 বিট রেজিস্টারে বাইনারি মান বের করছি, তারপরে একের পরিপূরক করছি। ওই মানটাকে কি করছি? একের পরিপূরক করছি। একের পরিপূরকের সাথে যদি আমরা একের পরিপূরকের সাথে যদি বাইনারি 1 যোগ করি তাহলে কি হয়ে যায়? ওইটা 2-এর পরিপূরক। তাহলে এখানে আমরা বাইনারি 1 যোগ করছি, তাহলে এটা কি হয়ে গেছে? 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক হয়ে গেছে। তাহলে এই বিটের নাম কি? চিহ্ন বিট। আর বাকি 7টা বিটের নাম হলো ডেটা বিট। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এইটাই আমাদের এই পর্যন্তই। প্রকৃত মান গঠন পদ্ধতিতে ঋণাত্মক বানাইলাম, জাস্ট খালি অষ্টম বিটে 1 বসাই দিলাম, সংখ্যাটা ঋণাত্মক হয়ে গেল। একের পরিপূরকের ক্ষেত্রে সবগুলো বিটকে উল্টায় দিলাম, সেই কারণে কি হয়ে গেছে? সেটা ঋণাত্মক হয়ে গেছে। আর 2-এর পরিপূরকের ক্ষেত্রে কি হয়েছে? একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করছি, তাহলে কি হয়ে গেছে? সেটা 2-এর পরিপূরক হয়ে গেছে। বুঝতে পারছেন এটা? হ্যাঁ, তাহলে একটা সংখ্যাকে 3 উপায়ে ঋণাত্মক বানানো যায়। প্রকৃত মান গঠন, একের পরিপূরক, 2-এর পরিপূরক। এখন কথা হইলো যে কেন 2-এর পরিপূরক ব্যবহার করা হয়, অন্যগুলা ব্যবহার করা হয় না? বইয়ের ভিতরে আপনাদের কোথাও লেখা নাই প্রকৃত মান গঠন পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো, একের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, কোথাও লেখা নাই। লেখা আছে শুধু 2-এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে। এই কথাটাই লেখা আছে, আর অন্য কিছু লেখা নাই, অন্য কোনো প্রশ্ন নাই। আবার এই প্রশ্নটাও আসে যে 2-এর পরিপূরকের গুরুত্ব বর্ণনা করো, কেন 2-এর পরিপূরক বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা একটু পিছনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কেন একের পরিপূরকের থেকে 2-এর পরিপূরক বেশি গুরুত্বপূর্ণ, মানে প্রকৃত মান গঠন এগুলা বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, প্রকৃত মান গঠনের ক্ষেত্রে
সংখ্যাটা কি ছিল? কোন সংখ্যার 8 বিট রেজিস্টারে বাইনারি মানের অষ্টম বিটে 1 বসালে সংখ্যাটা ঋণাত্মক মান পাওয়া যায়, তাই না? এই যে প্রশ্নটা, এই প্রক্রিয়াতে +0 এবং -0 ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ। এই প্রশ্নটা একটু দেখেন। নরমালি একের পরিপূরকের সংখ্যার সাথে যদি আমরা তাল মিলায় চলি তাহলে 0 কি একটা সংখ্যা না? 0 বাইনারি মান কত হবে? 0। এই যে 0 বাইনারি মান কত পাইছি? এখন 0 কে 8 বিট রেজিস্টারে উপস্থাপন করতে পারবো না আমরা? তাহলে কি করতে হবে? সামনে কয়টা শূন্য দিতে হবে? 7টা। 1 2 3 4 5 6 7 আর এই যে 0। তাহলে কি পেলাম? 0 এর 8 বিট রেজিস্টার বাইনারি মান এটা, তাই না? হ্যাঁ, এটা হলো এইটা, এটা হলো এইটা। এবার আমরা 0 এর 1 এর পরিপূরক করব, সরি প্রকৃত মান গঠন পদ্ধতিতে আগাবো। তাহলে 0 এর প্রকৃত মান গঠন পদ্ধতিতে বাইনারি মানের অষ্টম বিটে কি বসাইলে 1 বসাইলে কি ঋণাত্মক হয়ে যায় না? তাহলে এখানে 1 বসাইলাম, 1 2 3 4 5 6। তাহলে আমরা কি পাইলাম? এখন এই সংখ্যাটা কি ঋণাত্মক হয়ে গেল না? -0 হইল না? -0 বলতে কোনো কিছু আছে? কখনো কি কখনো শুনেছেন -0 আছে? যে তোমার কাছে তুমি -0 হয় -1 -2 -3 শূন্য, শূন্যের সাথে প্লাস মাইনাস কোনো কিছু যুক্ত হয় না, বুঝতেছেন? তো প্রকৃত মান গঠন পদ্ধতিতে যদি আমরা অঙ্ক করি বা কোনো সার্কিট ডায়াগ্রাম তৈরি করা হয়, এটা তো একটা সার্কিটের অংশ, যদি কোনো গেট সার্কিট তৈরি করা হয় তাহলে কি হয়ে যায়? প্রকৃত মান গঠন পদ্ধতিতে আগাইলে একটা সময় যায় শূন্যের মাইনাস মান পাওয়া যায়, যা বাস্তবের সাথে কি অসামঞ্জস্যপূর্ণ। এই কারণে ডিজিটাল সার্কিটে এই প্রকৃত মান গঠন পদ্ধতিটা ব্যবহার করা হয় না, কিন্তু আবিষ্কার করা হয়েছিল দেখার জন্য, জানার জন্য। এখন আমরা পড়তেছি, বুঝতেছেন? ডিজিটাল সার্কিট এটা ব্যবহার করা হয় না। এমন সার্কিটে ব্যবহার করা হয় যেখানে শূন্য -0 আসার সম্ভাবনা নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে বুঝছেন তো প্রকৃত মান গঠন পদ্ধতিতে কেন এইটা কেন অসামঞ্জস্যপূর্ণ, কেন ব্যবহার করা হয় না? এবার চলেন একের পরিপূরকে যাই। একের পরিপূরকের ক্ষেত্রে সেম সমস্যা আছে। একের পরিপূরকের ভিতরে সমস্যা হইল যে একের পরিপূরকের সংজ্ঞা অনুসারে কোন সংখ্যার কোন একটা সংখ্যা ধরেন 0 একটা সংখ্যা, তার বাইনারি মান কত? 0। তো বাইনারি এইটাকে যদি 8 বিটে উপস্থাপন করি তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা শূন্য হইলো। দেখেন এইটার সবগুলো বিটকে উল্টায় দিলে কোন সংখ্যার 8 বিট রেজিস্টারে বাইনারি মানে প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে দিলে, তাহলে আমি এইটা একটা শূন্য একটা সংখ্যা 8 বিটে নিলাম, সবগুলো বিটকে উল্টায় দিব, সবগুলো বিটকে উল্টায় দিলাম 1 2 3 4 5 6 7 8, তাহলে এই সংখ্যাটা কি হয়ে গেল? সামনে 1 আসছে না? হ্যাঁ, তাহলে প্রকৃত মান গঠন সংজ্ঞা অনুসারে সামনে যদি কোনো কিছু 1 আসে তাহলে সংখ্যাটা কি হয়? ঋণাত্মক হয় না? তো এখানেও কি সংখ্যাটা ঋণাত্মক হয়ে গেছে না? একের পরিপূরক পদ্ধতিতে 1 আছে, তার মানে এটা ঋণাত্মক হয়ে গেছে। তাহলে এটা কি হয়ে যাবে? -0 হবে না? প্রকৃত মান গঠন পদ্ধতিতেও শূন্যের মাইনাস মান আসে, একের পরিপূরকের ভিতরেও কি আসে? শূন্যের মাইনাস মান আসে, যার কারণে এই দুইটাই অসামঞ্জস্যপূর্ণ, এই দুইটা ব্যবহার করা হয় না। কিন্তু দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে আবার এগুলা আসে না। চলেন দুইয়ের পরিপূরকটা দেখেন। দেখেন দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে যদি আমরা শূন্যের বাইনারি মান বের করি, দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে শূন্যের দুইয়ের পরিপূরক যদি দুইয়ের পরিপূরক করি তাহলে কি করতে হবে? আমাদের শূন্যের নরমাল মান বের করতে হবে, তারপরে শূন্যকে 8 বিটে নিতে হবে, 1 2 3 4 5 6 7 8, তাই না? এবার এটাকে একের পরিপূরক করতে হবে শূন্যকে, তাহলে 1 2 3 4 5 6 7 8, একের পরিপূরকের সাথে বাইনারি 1 যোগ করলে কি হবে? সেটা দুইয়ের পরিপূরক হয়ে যাবে না? তাহলে দেখেন 1 1 যোগ করলে কত? 10-এ 1 1 যোগ করলে 10-এ 0, হাতে আছে 1 1 10 0 10 0 10 0 10 0 10 0 10 0, হাতে রেখে এখানে বসে যাবে। দেখেন তো সংখ্যা কয়টা ছিল? 1 2 3 4 5 6 7 8টা না? এখন 1 যোগ করার ফলে কয়টা হয়েছে? 1 2 3 9টা হয়ে গেছে না? এই 9 নাম্বার বিট হলো ক্যারি বিট। ক্যারি বিট এটা বাদ দিয়ে পাই, ক্যারি বিট বাদ দিয়ে পাই। ক্যারি বিট যদি বাদ দেই তাহলে কি হবে? আমাদের এটা থাকবে না?
তাহলে কি হবে 1 2 3 4 5 6 7 8। দেখেন দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কি শূন্য মাইনাস শূন্যের জন্য নর্মালি শূন্যের যে মান থাকে দুইয়ের পরিপূরক করার ফলেও শূন্যের কি সেই মানই থাকে, কোনো সংখ্যা এখানে পরিবর্তন হয় না। 9 নম্বর বিটটা একটা বিট বেশি হয়েছে, এটা নিয়ম অনুসারে ক্যারি বিট, এটা বাদ দিতে হয়। এটা যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে 8টার যে 8টা ঘর থাকে সেই 8টা ঘরে কি হয় শূন্যই থাকে। এই জন্য দুইয়ের পরিপূরক পদ্ধতি বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা করলে খরচ কম হয়, এটার মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করা যায়। বুঝতে পারছেন কেন দুইয়ের পরিপূরক পদ্ধতি আমরা ব্যবহার করব, কেন গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারছেন এটা? তাহলে চলেন এটা লিখিতভাবে একটু করি। এখন আমি যদি আপনাদেরকে 10-এর বাইনারি মান বের করতে বলি, পারবেন না? 10-এর দুইয়ের পরিপূরক করতে বলি, পারবেন না? তাহলে আমি করতে দেবো, দাঁড়ান। আগে দুইয়ের পরিপূরকের একটু আপনাদেরকে দাঁড়ান, দুইয়ের পরিপূরক যে বুঝলেন এটার একটু বিশ্লেষণটা করি। দুইয়ের পরিপূরকের গুরুত্ব দেখেন, প্রকৃত মান গঠন ও একের পরিপূরক গঠনে প্লাস শূন্য এবং মাইনাস শূন্য ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ। কিন্তু দুইয়ের পরিপূরক পদ্ধতি গঠনে প্লাস শূন্য এবং মাইনাস শূন্যের মান একই, যা বাস্তবের সাথে সামঞ্জস্য। যদি আমরা শূন্যকে দুইয়ের পরিপূরক করি তাহলে প্লাস শূন্য এবং মাইনাস শূন্য একই রকম মান থাকে। বুঝতে পারছেন? মানে শূন্যের মানে কোনো পরিবর্তন হয় না। দুইয়ের পরিপূরক গঠনে সরল বর্তনীর প্রয়োজন, যা দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। দুইয়ের পরিপূরকের গুরুত্ব এই প্রশ্নটা খ নম্বরে আসে, এই কারণে এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর দেখেন দুইয়ের পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। দুইয়ের পরিপূরক গঠন পদ্ধতি যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, তাই আধুনিক কম্পিউটারে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা সামনে দুইয়ের পরিপূরকের মাধ্যমে একটা সংখ্যাকে ঋণাত্মক করব। বুঝতে পারছেন? মানে একটা সংখ্যাকে যোগ করব, তার মান হবে ঋণাত্মক মান বের হবে। এখন আমি আপনাদেরকে করতে দিচ্ছি, আপনারা করেন। যে দাঁড়ান আমি স্লাইডটা প্রিন্ট দেই, এবার এখানে নতুন পেজ নিয়ে আসি। সবাই 30-এর দুইয়ের পরিপূরক করেন। 30-এর দুইয়ের পরিপূরক করেন সবাই। হ্যাঁ হ্যাঁ 30-এর দুইয়ের পরিপূরক। আমরা গত ক্লাসে চিহ্নযুক্ত সংখ্যা কি জিনিস সেটা পড়ছি। নর্মালি একটা সংখ্যাকে কিভাবে ঋণাত্মক বানায় আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে দেখছি। একটা সংখ্যাকে ঋণাত্মক বানাইলে শুধুমাত্র কি করতে হয়, সামনে একটা দাগ দিয়ে দিলেই সেটা ঋণাত্মক হয়ে যায়, প্লাস দিলে প্লাস হয়, মাইনাস দিলে মাইনাস হয়ে যায়। মানে ঋণাত্মক বানানোর জন্য শুধু একটা চিহ্ন ব্যবহার করলে হয়। কিন্তু বাইনারি কম্পিউটার সিস্টেমে যদি কোনো সংখ্যাকে ঋণাত্মক বানাইতে হয় সেজন্য আমাদেরকে একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাইতে হয়। সেই প্রক্রিয়াটা হলো প্রকৃত মান গঠন, একের পরিপূরক আর দুইয়ের পরিপূরক। আর এই তিনটার ভিতরে সবচেয়ে যুক্তিসম্পন্ন হইলো দুইয়ের পরিপূরক। আমরা গত ক্লাসে এটা আলোচনা করছি। প্রকৃত মান গঠন পদ্ধতিতে মান বের করা যায়, কিভাবে একটা সংখ্যাকে একের পরিপূরক করা হয়, কিভাবে একটা সংখ্যাকে দুইয়ের পরিপূরক করা হয়। আজকে আমরা ডাইরেক্ট চলে যাবো সৃজনশীলের ভিতরে, কিভাবে এই দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা যোগের মাধ্যমে বিয়োগ করা যায়। বুঝতে পারছেন? আমরা নর্মালি করব যোগ, কিন্তু ফলাফল বের হবে বিয়োগ। বাইনারি যোগ তো আপনারা সবাই পারেন, তাই না? বাইনারি যোগ তো আপনাদের মাথায় আছে। তাহলে চলেন, আচ্ছা অঙ্কে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা আগে অঙ্কটা দেখাই দিতে চাই আর কি। দাঁড়ান, সৃজনশীলে যাওয়ার আগে নর্মালি সহজভাবে একটু আপনাদেরকে করে দেখাই। চলেন, ধরেন আপনাকে বলা হইলো এ একটা সংখ্যা 20 20 আর বি আরেকটা সংখ্যা, এটা হলো 25। দুইটাই দশমিকে আছে, দুইটা কিসে আছে? দশমিকে আছে। প্রশ্ন হইল দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করে। এ ও বি দুটা সংখ্যা দেওয়া আছে। এখন দুইয়ের পরিপূরকের মাধ্যমে কি বলছে, আপনাকে পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে। এখন আপনি দুইয়ের পরিপূরক বাদ দিয়ে যদি নর্মালি এটা পার্থক্য নির্ণয় করতে যান
তাহলে কি করবেন, 25 কে উপরে লিখবেন আগে, তাই না? 25 কে উপরে লিখবেন এবং নিচে 20 লিখবেন, লিখে 20 সামনে একটা বিয়োগ চিহ্ন দেবেন, তাই না? তারপরে এটা বিয়োগ করে দেবেন, ফলাফল হবে 5। কিন্তু এইখানে আপনি কাকে ঋণাত্মক বানাইছেন বলেন তো? 20 কে ঋণাত্মক বানাইছেন না? নর্মালি আমরা জানি কোন একটা সংখ্যা থেকে কোন একটা সংখ্যা যদি বিয়োগ করতে বলা হয় বা পার্থক্য নির্ণয় করতে বলা হয়, তাহলে বড় সংখ্যাটা উপরে লিখি, নিচে ছোট সংখ্যাটা লিখে ওটার সামনে একটা বিয়োগ চিহ্ন দেই, তাই না? তো এইখানে আমাদের বুঝতে হবে প্রত্যেকটা পরিপূরকের অঙ্কে, এই চ্যাপ্টারে যত পরিপূরকের অঙ্ক আমরা সামনে করব, এখন করব, সামনে করব, পরীক্ষা হলে করব, সব অঙ্কেরই দেখবেন যে সংখ্যাটা ছোট থাকবে সেইটাকে আমাদেরকে আগে 2 এর পরিপূরক বের করতে হবে। সেই মানটার কি করতে হবে, আগে 2 এর পরিপূরক মান বের করতে হবে। 20 এর আমাদের আগে কি করতে হবে, 2 এর পরিপূরকের মান বের করতে হবে। আমরা 2 এর পরিপূরক কিভাবে বের করে শিখছি না? প্রথমে 1 এর পরিপূরক বের করে তার সাথে 1 যোগ করলে কি হয়ে যায়, 2 এর পরিপূরক হয়ে যায়। এখন এইটার পার্থক্য নির্ণয় করার জন্য যে প্রসেসিং আমি একটু সাজায় দেখাই, তারপর আমরা সৃজনশীলে যাব, ঠিক আছে? তো প্রথমে যে বড় সংখ্যা, সেই বড় সংখ্যাকে উপরে আমরা লিখি না আগে? হ্যাঁ, যে বড় সংখ্যাটা সেটাকে কি উপরে লিখি না? নর্মালি এই যে বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যা উপরে লিখি, এইখানেও আমরা বড় সংখ্যাকে উপরে লিখবো, জাস্ট খালি বাইনারি মানটা বের করে রেখে দেবো বড় সংখ্যা, ঠিক আছে? 8 বিট রেজিস্টারে বাইনারি মানটা বের করে রেখে দেবো। তো এখানে আপনারা লিখবেন 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করা হলো, আমি এখানে লিখলাম না, জায়গা হবে না। তো এই পরবর্তী স্টেপ হবে যে আপনার যে বড় মানটা সেটা 25 বা 25, হ্যাঁ 25, যেহেতু দশমিকে আছে এর 8 বিট রেজিস্টার বাইনারি মান, 8 বিট রেজিস্টারে এগুলা সবকিছু আপনার সংক্ষেপে দিবেন, বাইনারি মান। এইটা এই লেখাটা এইভাবে লেখা দিলে অঙ্কটা দেখতে অনেক সুন্দর হয়। অনেকে কি করে, কিচ্ছু লেখে না, ডাইরেক্ট কইরা মান মান বের করা শুরু করে দেয়। টেস্ট পেপারে ওইভাবে আছে, ওইভাবে থেকে এইভাবে অনেক সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আপনার ভুল হইলে আপনি সহজেই বুঝতে পারবেন কোথায় ভুল হয়েছে, আর ওইভাবে কোথায় ভুল হয়েছে সব একই রকম দেখতে গেলে অসুবিধায় পড়ে যাবেন, দেখবেন। বুঝতে পারছেন? এই 1 মিনিটে একটুখানি লেখা নিলে খুবই ইজি ভাবে অঙ্কগুলো করতে পারবেন, সুন্দরভাবে স্যারও বুঝতে পারবে যে আপনি আসলেই পারেন, নাম্বার একটু বেশিও দিতে পারবে আর কি, বুঝছেন? হ্যাঁ, কি 2 নাম্বার এনে 3 নাম্বার অঙ্ক, এটা 3 এ আসে, 3 এ 4 এ আসে, 4 এ আসে, এটা গ নাম্বারে আসে। আচ্ছা, 25 এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান কি হবে? আপনাদেরকে মানে শিখেছি কিভাবে ভাগ করে করে না, দুই দ্বারা যদি আমরা ভাগ করি 25 কে তাহলে কি হবে? হ্যাঁ 12 হবে। হ্যাঁ 12 এখানে কত হবে? 1। আবার যদি দুই দ্বারা করি তাহলে 6, এখানে হবে 0। আবার যদি দুই দ্বারা করি তাহলে 3, এখানে হবে 0। আবার যদি দুই দ্বারা করি তাহলে 1, এখানে হবে 1। আবার যদি দুই দ্বারা করি 0, এখানে হবে 1। তাহলে 1 1 0 0 1। তাহলে এটা হলো 1 2 3 4 5 এর বাইনারি মান কত? 5 সংখ্যা, তাই না? 5 বিটের। কিন্তু আমরা বলছি 25 এর বাইনারি, 25 এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান, তাহলে 5টা যেহেতু হইছে এর সামনে কয়টা শূন্য দিলে 8টা হবে? 3টা। তাহলে আমরা আগে 3টা শূন্য বসাবো, 1 2 3। তারপরে বাইনারি মানটা নিচ থেকে উপরে লিখবো 1 1 0 0 1, 1 1 0 0 1। বুঝতে পারছেন? এই শেষ, আমরা 25 এর 8 বিট রেজিস্টারের বাইনারি মানটা লিখে ফেলাইলাম। এটা আমরা জাস্ট খালি এখানে রাইখা দিব। এবার আমরা যে ছোট যেটাকে আমরা ঋণাত্মক বানাবো সেটার কাজ শুরু করব। তাহলে 20 কে কি করব আমরা? 20 এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান আমরা এখন বের করব। তাহলে 20 এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান কি হবে? 20 কে যদি আমরা ভাগ করি 2 দ্বারা তাহলে কি হবে? 10, এখানে হবে 0। আবার যদি 2 দ্বারা করি তাহলে হবে 5, এখানে হবে 0। আবার যদি 2 দ্বারা করি এখন 2, এখানে হবে 1। আবার যদি 2 দ্বারা করি এখানে হবে 1, এখানে হবে 0। আবার যদি 2 দ্বারা করি তাহলে এখানে হবে 0, এখানে হবে 1। তাহলে এটার বাইনারি মান হলো 1 0 1 0 0। তাহলে 1 2 3 4 5, এখানেও 5টা। তাহলে মানে আমাদের এখানে কয়টা শূন্য দিতে হবে? আগে সামনে 8টা বানানোর জন্য 3টা শূন্য দিতে হবে। না বুঝলে সাথে সাথে বলবেন এখনই, ঠিক আছে? তাহলে 3টা শূন্য দিলাম। এবার 1 0 1 1 0 1, তারপরে 0 0 0 0। তাহলে দেখেন আমরা কিন্তু 20 এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান পেয়ে গেছি না? এখন আমাদের কি করতে হবে? 20 কে কিন্তু 2 এর পরিপূরক করতে হবে, তাই না? ঋণাত্মক বানাইতে হবে। 25 কে আমরা আলাদা করে রাখা দিলাম। এবার 20 এর 1 এর পরিপূরক করতে হবে আমাদের। 20 এর 1 এর পরিপূরক, 20 এর 1 এর পরিপূরক কিভাবে করব? জাস্ট খালি উল্টায় দিব, 1 1 1 0 1 0 1 1। বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছেন? এবার দেখেন 20 এর 1 এর পরিপূরক করলাম, এখানে প্লাস করব 1, তাহলে কি হয়ে যাবে বলেন? তাহলে আমরা 1 যোগ করলাম, বাইনারিতে 1 যোগ করলে 2 এর পরিপূরক হবে, এখানে লিখব 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। এবার আমরা 1 1 যোগ করব, 1 1 যোগ করলে 10 এর শূন্য হাতে আছে 1, হাতের 1 এখানে আসবে, আবার 1 আর এখানে আছে 1, 1 আর 1 10 এর শূন্য হাতে আছে 1, এখানে শূন্যের সাথে 1 বসে যাবে, আর বাকি যা আছে তাই। তাহলে 1 0 1 2 3। বুঝতে পারছেন এটা? তাহলে আমরা 20 কে কিন্তু 2 এর পরিপূরক করে ফেলাইছি, মানে ঋণাত্মক করে ফেলছি। এখন জাস্ট খালি আমরা যোগ করব, কিন্তু বিয়োগফল বের হবে, দেখবেন। তাহলে এইটুকু সামনে একটু জায়গা ক্লিন করে দিতেছি। হ্যাঁ দেখা যায় না? হচ্ছে হ্যাঁ দেখেন, ঠিক আছে, এইটুকু ক্লিন করে দিতেছি। বুঝতে তো পারছেন তাই না?
এবার আমরা পার্থক্য বের করবো। তাহলে আমরা এখানে লিখবো নির্ণয় পার্থক্য। পার্থক্য নির্ণয় পার্থক্য কি হবে আমাদের? 25 যে ছিল বি এর মান, এই যে 25 দশমিকে আছে, এটা আমরা প্রথমে যে 8 বিট রেজিস্টারে নিয়ে মানটা বের করে রাখছিলাম, এটা এখানে লিখবো 000110001। বুঝতে পারছেন? 8 বিটে নিয়ে যে রাখছিলাম আমরা, ওই 25টাকে এখানে লিখলাম। এবার 20 কে যে ঋণাত্মক বানাইছি না, সেই ঋণাত্মকৃত মানটা এখানে লিখবো। তাহলে 20 লিখলাম, এখানে মাইনাস দিবে এটার সামনে, কারণ এটা এখন ঋণাত্মকৃত মান, তার সামনে এখন মাইনাস দেবে। তাহলে এখন এই যে এই মান, এই ঋণাত্মকৃত মানটা লিখবো এখানে 111111, তারপরে 0111011, তারপরে 00। বুঝতে এই পর্যন্ত কে বুঝেন নাই? এই লেখাটা কিন্তু এই লেখার নিচে হইতো, বুঝতে পারছেন? এই প্রসেসিং এর পরে নিচে হইতো। এখন আমরা যোগ করবো, বাইনারি যোগ তো পারি আমরা, তাই না? বাইনারি যোগ যদি ভুলা যান, আবার বলতেছি, 1 1 যোগ করলে হয় 10, আর 3টা 1 যোগ করলে হয় 11। জাস্ট খালি এই কনসেপ্টটা মনে রাখলে হয়, আর বাকি সবগুলো আমাদের নরমাল নিয়মের সাথে মিলে। তাহলে দেখেন 0 আর 1 যদি যোগ করি তাহলে কি হবে? 1 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে কি হবে? 1। তারপর দেখেন আবার 1 1 যোগ করলে কি হবে? 0, হাতে আছে 1, হাতের 1 আর উপরে আছে 1, আবার 0, হাতে আছে 1, হাতের 1 আর এখানে 1 0, হাতের 1 এখানে 1 0, হাতের 1 এখানে 1 0, আর হাতের 1 এখানে বসে যাবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? আবার বলতেছি, 1 আর 0 যোগ করলাম 1 হইল, 0 0 যোগ করলে 0ই হয়, 0 1 যোগ করলাম 1 হইল, 1 1 যোগ করলাম নিয়ম অনুসারে 1 1 10 0, হাতে আছে 1, আবার 1 1 10 0, হাতে আছে 1, আবার 1 1 10 0, আবার 1 1 10 0, হাতে আছে 1, 1 1 10 0, হাতের 1 এখানে বসে যাবে, কারণ এখানে কোনো সংখ্যা নাই। এখন আমরা গুণা দেখবো, 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেছে না? এই 9 নাম্বারটা হলো ক্যারি বিট। ক্যারি বাদ দিয়ে পাই, ক্যারি বিট বাদ দিয়ে পাই। এটা যদি বাদ দিই আমরা, এটা বাদ দিলে আমাদের ফলাফল হবে, হ্যাঁ হ্যাঁ এটা লিখতে হবে, এটা অঙ্কের পার্ট, এটা লিখতে হবে। ক্যারি বিট বাদ দিয়ে পাই। এইবার আমরা দেখেন এইখানে যদি আমরা বিয়োগ করি, 25 থেকে যদি 20 বিয়োগ করি, তাহলে কি হবে বলেন তো? 5 হবে না? দশমিকে আছে। ক্যারি বিট যদি বাদ দেই, তাহলে আমার সামনে থাকবে কি? 0 0 0 0 1 1 0 0। কারণ সামনে শূন্যের কোনো মূল্য আছে বলেন? সামনের শূন্য কোথাও কখনো মূল্য নাই, এই চ্যাপ্টারে হোক যে চ্যাপ্টারে হোক, কোথাও মূল্য নাই। এই সামনের শূন্যগুলো আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে কি ফলাফল পাবো? 5। এখানে সমান সমান কি লিখতে পারি? 101। এটা হলো বাইনারি। বুঝতে পারছেন? এখন এটা বাইনারি মান না? এখন এটা বুঝবো কিভাবে? এই ফলাফলটা 5 কিভাবে বুঝবো? আপনি চাইলে দুই ভাবে বুঝতে পারেন। একটা হলো বাইনারি থেকে দশমিকে যাওয়ার পদ্ধতি, মনে আছে? গুণ করে যাইতে হয়, এই পদ্ধতিতে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ওই চোরাই পদ্ধতি আর কি, এটা পরীক্ষার আগ মুহূর্তে শেখানো হয়। এটা হলো 1 2 4, এরকম ভাবে বিট যে কয়টা থাকবে এরকম মেমোরি কার্ড নিতে হবে ওই পর্যন্ত। বিট 3টা, মেমোরি কার্ড দেবো 3 পর্যন্ত। বিট যদি 4টা হইতো তাহলে 4টা নিতাম, 5টা হইলে 5 নিতাম। তাহলে কিভাবে আগাইতাম? 1-এর পরে 2 হয়েছে, 2-এর পরে 4 হইতো, 4-এর পরে কত হবে? 8 ডাবল হবে, 8-এর পরে কত হবে? 16, 16-এর পরে কত হবে? 32। আমি দেখাই দিব এই মানটা কিভাবে বের করবেন, দেখাই দিব, ঠিক আছে? তাহলে দেখেন এই 5টা, এইটাকে যদি আমরা এই ছকের ভিতরে বসাই দিই, মানটাকে আমরা যে মানটা পাইছি 101, তাহলে দেখেন যে দুই ঘরে 1 আছে, এই দুই ঘরে কি 4 আর 1 হয় 5। আপনি এই অঙ্ক মিলাও দেখতে পারবেন আপনার অঙ্ক হয়েছে কি হয় নাই। তো দেখেন আমরা বাইনারিতে যোগ করলাম, কিন্তু ফলাফল কি পাইছি বলেন তো? বাইনারিতে যোগ করলাম কিন্তু ফলাফল পাইছি বিয়োগের। বুঝতে পারছেন কিভাবে করতে হবে? হ্যাঁ, এইটা আপনি যে মানটা পাইছেন সেই মানটাকে চেক করতে পারবেন আপনি, যে আপনার অঙ্কটা হয়েছে নাকি ভুল হয়েছে। যদি এইভাবে চেক করবেন যে আপনার 1 জিবি মেমোরি, 2 জিবি মেমোরি, 4 জিবি মেমোরি, আপনি এখানে সংখ্যা কয়টা? 3টা না? 3 বিটের বাইনারি সংখ্যা না এটা? তাহলে আপনি 3টা বিট নেবেন, 1 2 4। যদি 4টা বিট হইতো তাহলে এখানে 1 2 4 8 ডাবল করে পারবে, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। যদি 5টা হইতো, 10টা হইতো, তাহলে ডাবল ভাবে 10টা সংখ্যা আপনি নিতেন, নিয়ে ওই ঘরে 1 বসাইলে মান পাই যেতেন, ঠিক আছে? এটা আপনাদেরকে আমি আর সহজভাবে বুঝাই দিই। ধরেন আমি 25 আর 20-এর বাইনারি মান কি ভাগ করে বের করছি না? হ্যাঁ, কিন্তু এই পদ্ধতিতে 25 আর 20-এর বাইনারি মান আপনারা বের করতে পারবেন। দেখাবো, দেখাইতেছিলাম। এটা শুধুমাত্র এই পরিপূরকের অঙ্কের ক্ষেত্রে দশমিক থেকে, এই যে ফর্মুলাটা এখন দেখাবো আপনাদেরকে, এটা শুধুমাত্র পরিপূরকের অঙ্কের ক্ষেত্রে দশমিক থেকে বাইনারিতে যাওয়া এবং বাইনারি থেকে দশমিকে আসার জন্য ব্যবহার করা হয়। অন্য কোথাও এটা ব্যবহার করা হয় না, বুঝতে পারছেন? অন্য কোথাও ব্যবহার করলে এটা ভুল হবে। হ্যাঁ, আর অন্য কোথাও ব্যবহার করবেন কোনগুলো? যেগুলো ওই যে 12 নিয়মের ভিতর শিখাইছি, দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, ভাগ করে গুণ করে যেভাবে শিখাইছি। কিন্তু এই নিয়মটা শুধুমাত্র পরিপূরকের অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করবেন, ঠিক আছে? আপনি নিজেকে টেস্ট করার জন্য বা দ্রুত অঙ্ক করার জন্য। তাহলে দেখেন, ধরেন একটা সংখ্যা নিলাম 35-এর বাইনারি মান বের করবেন আপনি। তাহলে 1 2 4 8 16 32, এই সংখ্যার বড়টা নেওয়া যাবে না, এই সংখ্যা ছোট রাখতে হবে। 32-এর ডাবল কি 64 না? বড় হয়ে যাবে না 35-এর? তাহলে 35-এর বড় সংখ্যা নেওয়া যাবে না, নিতে হবে
ছোটগুলা, তার নিকটতম ছোট হলো 32, ঠিক আছে না? এবার 35 হওয়ার জন্য কোন কোন ঘরে 1 দিতে হবে? এই ঘরে, এই ঘরে, এই ঘরে, আর বাকি ঘরগুলা শূন্য। তার মানে এইটাই 35 এর বাইনারি মান, বুঝতে পারছেন? 10011, এটা 35 এর বাইনারি মান। এইটাকে যদি আপনি ভাগ করে করতে যান তাহলে তো আপনার সময় বেশি লাগবে। 35কে যদি আপনি ভাগ করেন, দেখেন কি বের হয়, 35। এটা আপনাদেরকে একটু এখন দেখালাম চড়াই পদ্ধতি। এখন নর্মালি যদি আপনাদের বইয়ের পদ্ধতি দেখাই তাহলে কি হবে? 35কে 2 দ্বারা ভাগ করবো। 35কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 16 দুগুণে 32, হ্যাঁ 17 হবে। 17 এখানে হবে 1। যদি আবার যদি 2 দ্বারা এটাকে ভাগ করি তাহলে কি হবে? 8, 8 দুগুণে 16, এখানে হবে 1। আবার যদি 2 দ্বারা এখানে ভাগ করি তাহলে কি হবে? 4, এখানে হবে 0। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 2, এখানে হবে 0। আবার যদি 2 দ্বারা করি তাহলে হবে 1, এখানে হবে 0। আবার যদি 2 দ্বারা করি তাহলে এখানে হবে 0, এখানে হবে 1। তার নিচ থেকে যদি উপরে সাজায় লিখি আমরা তাহলে কি পাবো? 100011। দেখেন মিলছে এটার সাথে, মিলছে না? মিলবে, প্রত্যেকটা বাইনারি মানই আপনাদের মিলবে। বুঝতে পারছেন কিভাবে করতে হবে? এখন যদি ভবিষ্যতে আপনাদেরকে পরিপূরকের অঙ্ক দেই, তার ভিতরে বলা হলো 40 আর 50-এর দুইয়ের পরিপূরকের মধ্যে পার্থক্য নির্ণয় করো, সেই ক্ষেত্রে আপনাকে এত কষ্ট করে এই মানটা বের করতে হবে না, চাইলে আপনি এইভাবে বের করে নিতে পারবেন। পারবেন না? বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে চলেন এবার আপনার একটা অঙ্ক করার চেষ্টা করেন, দেখি পারেন। এই দেখেন, ওহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্পর্কিত বিশ্লেষণ করো। আচ্ছা, কোথাও দেখছেন যোগ করে পার্থক্য নির্ণয় করে এই পরিপূরকের অঙ্ক ছাড়া? হ্যাঁ, যদি আপনার প্রশ্নের ভিতরে আসে এই পরিপূরকের অঙ্ক কি কি নিয়মে আসে আমি বলি। হয় বলবে 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। 2 নম্বরে বলবে যদি কম্পিউটার যেভাবে যোগ করে, কম্পিউটার যেভাবে বিয়োগ করে সেইভাবে পার্থক্য নির্ণয় করো। বুঝতেছেন? এই পরিপূরকের অঙ্ক আপনাকে ঘুরায় পেঁচায় বিভিন্ন ভাবে বলবে। প্রথম ভাবে বলবে একবারে সহজ ফ্ল্যাট, যেটা বলবে সেটা হলো উদ্দীপকের দুইজনের নম্বরের পার্থক্য 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। হ্যাঁ, এটা গেল। 2 নম্বরে বলবে যে কম্পিউটার যেভাবে যোগ করে, কম্পিউটার যেভাবে বিয়োগ করে সেইভাবে পার্থক্য নির্ণয় করো। সেই ক্ষেত্রেও কি পরিপূরক কি করতে বলা হয়েছে আপনাকে? মানে একই প্রশ্ন, উত্তর একই, প্রশ্ন হবে 4-5 রকমের। বুঝতে পারছেন? আবার বলবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, উদ্দীপকের দুটি সংখ্যা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা সম্ভব, তোমার বিশ্লেষণ করো, মতামত দাও, যুক্তি দাও। তার মানে পরিপূরক কি করতে বলা হয়েছে, মানে যেটা আমরা একটু আগে করলাম। তারপরে বলবে যে বিয়োগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, বিয়োগের মাধ্যমে পার্থক্য যদি নির্ণয় করতে বলা হয় সেই ক্ষেত্রে আপনাকে কি বলা হয়েছে? পরিপূরক কি বলা হয়েছে। বুঝতে পারছেন? যদি এরকম কোনো ক্লু দেওয়া না থাকে, বিয়োগের মাধ্যমে বলে নাই, যোগের মাধ্যমে বলে নাই, কম্পিউটার যেভাবে বলে নাই, তারপরে 2 এর পরিপূরক বলে নাই, এই 4টার মধ্যে একটা বলে নাই, তাহলে এটা নরমাল পার্থক্য হবে। নরমাল দশমিকে নিয়ে বিয়োগ করে দিলেই পার্থক্য। বুঝতে পারছেন? এই 4টা পয়েন্ট মনে রাখতে হবে আপনাদেরকে। তাহলে এইটা দেখেন, ওহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি বিশ্লেষণ করো। এখানে যোগের কথাটা বলে দিছে, তার মানে আমরা একেবারে বুঝতে পারতেছি এটা পরিপূরক করতে বলছে। তাহলে এখানে ওহিদকে, এই যে ক দলের ফারহান, ওহিদ ও নাফিজের গড় রান যথাক্রমে। কারণ ফারহানের রান হলো এইটা, ফারহানের রান, ওহিদ এবং নাফিজ এই দুইটা কি দুজনের রান। হ্যাঁ, দুইটা এটা আছে কিসে? অক্টালে। এটা আছে কিসে? বাইনারিতে আছে, তাই না? এখন আমি বুঝবো কিভাবে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড়, কারণ আমাকে ছোট সংখ্যা ফাইন্ড আউট কইরা ওটাকেই তো পরিপূরক করতে হবে, তাই না? এইটা বোঝার জন্য আমাকে দুইটা সংখ্যাকেই আগে দশমিকে নিতে হবে। বুঝতে পারছেন? প্রথম কাজ হইলো যদি দুইটা সংখ্যা দশমিকে দেওয়া না থাকে, যদি দশমিকে দেওয়া না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। আর পরিপূরকের অঙ্কে যদি কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট বুঝতে না পারি তাহলে আমাদের অঙ্ক করতে অসুবিধা হবে। কোনটাকে ঋণাত্মক বানাবো আমরা বুঝতে পারবো না। পারবো? তো সেই ক্ষেত্রে আমাদেরকে দুইটা সংখ্যাকে আগে কিসে নিতে হবে? দশমিকে নিয়ে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। তো এই অঙ্ক করার আগে আমাকে লিখতে হবে উদ্দীপকে ফাহাদ, ওহিদ ও নাফিজের নাম্বারকে দশমিকে রূপান্তর করে পাই। বুঝতে পারছেন? দশমিকে রূপান্তর করে পাই লেখা আপনি লিখতে পারেন যে ফাহাদ লেখা সরাসরি ওই মানটাকে অন্য জায়গায় আপনার আফ কইরা দশমিকে এখানে বসাই দিতে পারেন। পরে আহাদ, ওহিদের মানটাকে আপনি অন্য জায়গায় রাফ কইরা সরাসরি এখানে দশমিকের মানটা বসাই দিতে পারেন। তারপর আপনি অঙ্ক যেভাবে একটু আগে দেখাই দিলাম, যেটা বড় সেটার মানটা রেখা দিবেন, যেটা ছোট সেটার মানটা দেয়া সরাসরি অঙ্ক করে দিবেন। বুঝতে পারছেন? তো সবাই একটু চেষ্টা করেন, না পারলে তো আমি অবশ্যই বলে দিব। সমাধান ওহিদ ও নাফিজের রানকে দশমিকে রূপান্তর করে
তাহলে ওহিদের রান যে ছিল, ওহিদের রান কিসে ছিল? ওহিদের রান কিসে ছিল? অক্টালে ছিল না? 17 আর 127 অক্টালে ছিল, আমরা দশমিকে নিয়ে নিব। আর নাফিজের রান ছিল বাইনারিতে, তাই না? তাহলে দেখেন ওহিদের রান অক্টালে ছিল আর নাফিজের রান বাইনারিতে ছিল। আমাদেরকে আগে অঙ্ক করার আগে আমাদেরকে দুইটাকে কিসে নিতে হবে? একেবারে সেম টু সেম এইভাবেই খাতায় লিখতে হবে। হ্যাঁ, তাহলে যদি এটাকে দশমিকে নেই, অক্টাল থেকে দশমিকে যদি যাই, তাহলে দেখেন আমরা এখানে রাফ করতেছি, মুছা ফেলাবো। 127 কে যদি অক্টাল থেকে দশমিকে যাই তাহলে 0 1 2 1 গুণ 8 2 প্লাস 2 গুণ 8 প্লাস 1 প্লাস 7 গুণ 2 প্লাস কি হবে 8 8 64 8 গুণে তো এখানে 8 এর থেকে 2 কে 2 প্লাস এখানে হবে 4 মান যদি 0 থেকে 1 1 যদি স্কয়ার করি তাহলে কি হবে? যোগ করি তাহলে কি হবে? 7 আর 6 8 9 10 13 13 আর 4 17 7 হাতে আছে 1 তাহলে এখানে আসবে 2 2 আর 6 8 তাহলে কত পাইলাম? 87 বুঝছেন? দশমিকে কত হয় এটা? 87 87 আর এটাকে আমরা দশমিকে রূপান্তর করে ফেলাইছি এখন আমরা বাইনারি যেটা আছে সেটাকে দশমিকে নিব। সেটাকে দশমিকে নেওয়ার চড়াই পদ্ধতিতে আপনাদেরকে দেখাই দিলাম একটু আগে যে এখানে 1 2 4 8 16 32 64 তাহলে 6 4 7 কত হয়? তাহলে 64 যোগ 16 যোগ 1 তাহলে কত হবে? 10 আর 1 11 11 আর 1 হাতে আছে 1 তাহলে 81 হবে। তাহলে এখানে হবে দশমিকে নিলে 81 বুঝতে পারছেন? তাহলে দেখেন ওহিদের রানকে আমরা দশমিকে নিলাম, সেটা হলো 87 আর নাফিজের রানকে দশমিকে নিলাম হলো কত? 81। এই বুঝেন ভালো করে? এখন আমরা বুঝতে পারলাম না কার রানটা ছোট, কার রান ছোট বলেন তো? কার কোন সংখ্যাটা ছোট? 81 ছোট না? তাহলে নাফিজের কম রান না? নাফিজের কম রান। তাহলে আমরা এখন কি করব? আমরা পরিপূরক অঙ্ক শুরু করে দেব। তো এখানে লিখব যে 87 দশমিক আছে এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান, এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান, এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান, বাইনারি মান। তাহলে এত এটার 8 বিট রেজিস্টারে বাইনারি মান কত হবে বলেন? 111 না, তাহলে এটা হবে হইলো 100 আচ্ছা আমরা এইভাবে না বের করে এই 81 কে যে ড্যাশবোর্ডের মাধ্যমে বের করছিলাম যে 1 2 4 8 16 32 64 তাহলে 128 তো নেওয়া যাবে না, 64 এখন 87 হয় কোন কোন ঘর যোগ করলে? তাহলে দেখেন 64 সাথে যদি আমরা 32 যোগ করি তাহলে কত হবে? বেশি হয়ে যাবে। 64 সাথে যদি 16 যোগ করি তাহলে কত হয়? 64 আর 16 হ্যাঁ 80 80 তারপরে আমাদের আর 7 1 2 3 এই যে লাগবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এইটা হলো এটার বাইনারি মান কত? 101011 তাহলে আমরা 87 বাইনারি মান পাইলাম হলো 1010 1 2 3 এখন এটা 8 বিটে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? সামনে একটা শূন্য দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন এটা কিভাবে আমরা বাইনারি মানটা বের করলাম? 87 এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান। এখন আমাদের 81 বাইনারি মান বের করতে হবে। তাহলে এটা তো 80, তাহলে এই ঘরে এই দুইটা ঘরে শূন্য দিয়ে দিলে কি হয়ে যাবে? 81 হয়ে যাবে। তাহলে আমরা 81 সরি এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান হলো সামনে একটা শূন্য হবে 101010 তারপর 001। বুঝতে পারছেন এটা? হ্যাঁ এই পর্যন্ত বুঝতে পারছেন? আমরা প্রথমে দুজনের রানকে দশমিকে নিলাম, তারপরে যেটা বড় তার বাইনারি 8 বিট রেজিস্টার বাইনারি মান নিলাম, যেটা ছোট সেটারও 8 বিট রেজিস্টার বাইনারি মান বের করলাম। এখন আমাদের ছোটটাকে কি করতে হবে? 2 এর পরিপূরক করতে হবে। তাহলে 81 এর 8 বিট রেজিস্টারের বাইনারি 81 এর 1 এর পরিপূরক, 81 এর 1 এর পরিপূরক, 81 এর 1 এর পরিপূরক কি হবে? উল্টায় দিতে হবে 10101110। বুঝতেছেন? এবার আমরা যদি এটার সাথে 1 যোগ করে দেই তাহলে কি হয়ে যাবে? 81 এর 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে 2 এর পরিপূরক এখানে দেখব 2 এর পরিপূরক
2 এর পরিপূরক কি হবে 1 যোগ করতে হবে, শূন্যের সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 1, আর যা আছে তাই 1 1 1 0 1 0 1। বুঝতে পারছেন? তাহলে আমরা 81 কে ঋণাত্মক বানায় ফেলাইছি না, এটা কিন্তু আমাদের 81 এর ঋণাত্মকৃত মান। এখন আমরা এইটা এবং এই যে 87 এর মানটা বের করে রাখছিলাম, এই দুইটাকে কি করতে হবে পাশাপাশি রেখে পার্থক্য নির্ণয় করতে হবে। এই বুঝতেছেন? বুঝতেছেন? এইটাকে এবং এই যে ঋণাত্মকৃত মান এটাকে কি করতে হবে আমাদের যোগ করে কি করতে হবে পার্থক্য নির্ণয় করতে হবে। এখন আমরা কি করব এই পাঁচটা মুছা দেই তাহলে আমরা এখানে লিখব নির্ণয় পার্থক্য পার্থক্য পার্থক্য। তাহলে এখানে 87 যে ছিল 87 বাইনারি মানটা এখানে লিখব, দশমিক লিখব। 87 বাইনারি মান হলো 0 1 0 1 0 1 0 1 0 1 1 1 তিনটা মান 4 8 4 5। এখন 81 বাইনারি মান বের করব। 81 বাইনারি মান হলো এটা 1 0 1 0 চারটা মান 1 2 3 4। এবার আমরা এটা যোগ করব। দেখেন 1 1 যোগ করলে 10 শূন্য, হাতে আছে 1। 3টা 1 যোগ করলে হয় 1, হাতে আছে 1। আবার 3টা 1 যোগ করলে হয় 1, হাতে আছে 1। এবার 1 1 যোগ করলাম 10 শূন্য, আবার 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 1 1 যোগ করলাম 10 শূন্য, হাতে রেখে এখানে বসে গেল। বুঝতে পারছেন? এটা হলো আমাদের ক্যারি বিট। এটা কি বিট? ক্যারি বাদ দিয়ে পাই, ক্যারি বাদ দিয়ে, ক্যারি যদি বাদ দেই আর সামনে যদি শূন্যগুলো বাদ দেই, ক্যারি এবং সামনের শূন্য যদি বাদ দেই তাহলে কি থাকবে আমাদের 1 1 0 থাকবে না। আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে 6 বের হবে না। তাহলে আমরা 6 দশমিকে আছে, এটাও আমাদের 6c হয় বাইনারি। বুঝতে পারছেন? এইভাবে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে। বুঝছেন? উঠে নেন, পুরোটা উঠে নেন। তাহলে আমি এই টাইপের 4-5টা অঙ্ক দিয়ে দেবো না, আমাদের কিন্তু 3.1 শেষ, এর আর কিছু নাই, কোডিং আছে জাস্ট খালি ওই কোড কাকে বলে এগুলা। সিনথিয়া তো পারে না, সিনথিয়ার 16 বিটের অঙ্ক দিব মনে, হ্যাঁ 16 বিটের অঙ্ক করে আনবেন কালকে, মনে আছে তো 16 বিটের অঙ্ক কীভাবে করতে হয়? জাস্ট খালি 8 বিটের জায়গায় ওইটা 16 বিটে রূপান্তর করতে হয়, শেষ। আপনারা আগে 8 বিট শিখেন, সহজ একই রকম।